আজকে করাবো 15 নম্বর স্কুল সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। একেরটা বলেছে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি হলো, ঘরের উত্তরটা হবে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারের বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিল। এবার দুইয়ের বলেছে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। যাদের আকাশে উড়িয়ে প্যাঁচ খেলার যুদ্ধ হবে তারা হলো চাঁদিয়াল আর পেটকাটা। 3 জোটে পিসিমা বড়মে লাবণ্য। 4 সে মুখ্য যে চায়ে পিছলে পড়া ও হোঁচট খাওয়া নেই এমন পথে গড়িয়ে যেতে। 5 একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা। 6 পালিয়ে গেল অনেক দূর। কে পালিয়ে গেল? ঝড়। আর নিচের যে দুইয়েরগুলো আছে সেগুলো আমি একটু টাইপ করে লিখে সেটা দেখিয়ে দিই। এখানে 2-1 দীনু ভট্টাচার্যের ছেলের নাম কি? দীনু ভট্টাচার্যের ছেলের নাম কুরোরাম। স্পেলিং মিস্টেক হয়ে গেছে একটা দুটো। ওকে। 2 শিক্ষক সূর্যকুমার সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? শিক্ষক সূর্যকুমার সেন উমাতারা স্কুলের শিক্ষক ছিলেন। তোমাদের পুরো লাইনটা এভাবে লিখতে হবে যেহেতু পূর্ণবাক্য বলেছে। কোন ঋতুতে গাছের থেকে পাতা ঝরে পড়ে? শীত ঋতুতে গাছের থেকে পাতা ঝরে পড়ে। আকাশে কি কি থাকে? আকাশে থাকে ঝড়, বৃষ্টি আর কিছু রোদ্দুর। 5 কে লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে? গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। রেস্তাটার গায়ে ঝোলানো নোটিশে কি লেখা ছিল? রেস্তাটার গায়ে ঝোলানো নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক আর কুকুরের প্রবেশ নিষেধ। গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই। এখানে কোন অবিচারের কথা বলা হয়েছে? তাল নবমী গল্পে গোপাল জটি পিসিমার তাল নবমী উৎসবের জন্য অনেক কষ্ট করে তাল জোগাড় করে দিয়েছিল কিন্তু তার পয়সা নেয়নি। কিন্তু জটি পিসিমা গোপাল আর তার দাদা নেপালকে নিমন্ত্রণ না করে বাকি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। এটাকেই সংসারের অবিচার বলা হয়েছে। 3-2 পেটকাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। পেটকাটার এভাবে দীর্ঘশ্বাস ফেলার কারণ কি? চাঁদিয়াল বলেছিল যে তার সঙ্গে পেটকাটার প্যাঁচ খেলা হলে তারা কেটে উড়ে যাবে। এর ফলে তারা পৃথিবীর সুন্দর ঝর্ণা, নদী, গাছপালা, পাখি কিছু দেখতে পাবে না। একথা শুনে পেটকাটা দীর্ঘশ্বাস ফেলল। 3-3 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে কেন? অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে সূর্যকুমার সেনকে মাস্টারদা বলা হয়েছে। তাকে ছাত্রছাত্রীরা নিজের দাদার মতো দেখত, তাই তার নাম দিয়েছিল তারা মাস্টারদা। 4-1 চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। অধিকাংশের অন্তর্নিহিত তাৎপর্য লেখো। প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি কবিতায় বলা হয়েছে যে জিনিস পেতে কোনো কষ্ট করতে হয় না সেই জিনিসের দাম থাকে না। পথে চড়াই উতরাই না থাকলে সেই পথকে পথ বলে মনে হয় না। কষ্ট করে পাওয়া জিনিসটাই জীবনের সবথেকে দামি হয়। পরিশ্রম করে পাওয়া জিনিস সবচাইতে ভালো মিষ্টি হয়। রাস্তা চড়াই উতরাই এবং অনেক দূর বিস্তৃত হলে তবেই সে পথ রোমাঞ্চকর হয়। আকাশে ঝড়, বৃষ্টি আর কিছু রোদ্দুর থাকা প্রয়োজন। আখকে আমরা এত মিষ্টি বলি কারণ আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয়। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন বাধা বিঘ্ন অতিক্রম করে বেশ কষ্ট করে পাওয়া জিনিসটারই দাম থাকে, সেই পাওয়াটাই সবচেয়ে মিষ্টি। তখন আমি একলা তো নই একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়? কবিতার শিশুটি যখন একলা থাকে তখনও কিন্তু সে মনে মনে একলা থাকে না, তার সাথে থাকে তার কল্পনার জগৎ এবং প্রকৃতি। সে তখন
আপন কল্পনার জগতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে চলে। সেখানে একটা কাঠবিড়ালি তার দিকে খালি তাকায়। যেই শিশুটি তাকে ধরতে যায় তখন সে জোরে ছুট লাগায়। তখন তার মাথার উপর আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে। তখন সে আর একলা থাকে না, তার কোনো দুঃখই থাকে না। শালবন বা তালসপুরীর বনে তার ঘর বাহির সব এক হয়ে যায়। তখন তার একাকিত্ব দূর হয়। মায়াতরু কবিতায় কবি গাছটিকে মায়াতরু বলেছেন কেন? কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায় কবি গাছটিকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধেবেলায় কবি গাছটিকে দুহাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন। রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গড়গড় করতে দেখেছেন। বৃষ্টি নামলে ভালুকের মতো কম্প দিয়ে ঝড় আসতে দেখেছেন। বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন হীরের মতো জ্বলজ্বল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে যেন মুকুট ধারণ করেছে। বারে বারে চেহারা বদলের এই ক্ষমতার জন্য গাছটাকে মায়াতরু বলা হয়েছে। 5-1 বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তার গল্প অনুসরণে লেখো। তালনবমীর ব্রতের ঠিক আগের রাতে গোপাল স্বপ্ন দেখে যে সে জটি পিসিমাদের বাড়িতে নানা রকম সুখাদ্য খাচ্ছে। সে দেখে জটি পিসিমা তার মেয়ে লাবণ্যদী নানা রকম খাবার দাবার এনে আদর করে তাদের খাওয়াচ্ছে। কিন্তু বাস্তবে তা ঘটে না। মায়ের ডাকে তারা ঘুম ভাঙে, জানতে পারে যে তাদের বাড়িতে নিমন্ত্রণ হয়নি। সে সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে বসে দেখে যে পাড়ার অন্য সব লোকেরা জটি পিসিমার বাড়িতে খেতে যাচ্ছে। এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলেদের নিয়ে তাদের দেশের কথা বলে খেলাধুলা, বন্দুক চালানো ইত্যাদি শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুললেন। তারা ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল। আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছিল। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তারা পুড়িয়ে দিয়েছিল ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক। সেখানে বিপ্লবীরা উড়িয়েছিল স্বাধীন ভারতের পতাকা। 6-1 জীবন কিভাবে মিষ্টি মধুর হয়ে ওঠে তা মিষ্টি কবিতা অনুসরণে লেখো। মিষ্টি কবিতার কবির নাম প্রেমেন্দ্র মিত্র। মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র যে মূল কথাটি বলতে চেয়েছেন তা হলো কষ্টের বিনিময়ে পাওয়া সুখই প্রকৃত সুখ। অনেক কষ্টের পর যে সুখ আসে তা উপভোগের মজাই আলাদা। অন্যদিকে অনায়াসাধ্য সুখ অর্জনের তৃপ্তি নেই। ঝড়হীন মেঘহীন আকাশ ভালো লাগে না। চড়াই উতরাই হোঁচট খাওয়া না থাকা পথে চলতে ভালো লাগে না। সর্বোপরি কবি দেখিয়েছেন যে চিবিয়ে খেতে হয় বলেই আখ এত মিষ্টি। বহু পরিশ্রমের পর যে সাফল্য অপেক্ষা করে থাকে তার মধ্যেই গ্রহণ করা যায় প্রকৃত মিষ্টির স্বাদ। দিনের বিভিন্ন সময় মায়াতরু কখন কী রূপ ধারণ করত তা লেখো। কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায় কবি গাছটিকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে রেখেছেন। সন্ধ্যেবেলায় কবি গাছটিকে দুহাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন। রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গড় গড় করতে দেখেছেন। বৃষ্টি নামলে ভালুকের মতো কম্প দিয়ে ঝড় আসতে দেখেছেন। বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন হীরের মতো জ্বলজ্বল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে সে যেন মুকুট ধারণ করেছে। এইভাবে দিনের বিভিন্ন সময় গাছটি বিভিন্ন রূপ ধারণ করত। 8-1 বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ বোঝায় তার উদাহরণ দাও। উদাহরণ পুলিশ। এর দ্বারা যেমন সমস্ত পুলিশ বাহিনীকে বোঝায় তেমনি এক বচনে একজন পুলিশকেও বোঝায়। উভয়লিঙ্গ কাকে বলে? যে শব্দের দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। যেমন সন্তান, সে পুরুষ স্ত্রী দুটোই হতে হয়, ছেলে মেয়ে। ওকে। 8-3 সকর্মক এবং অকর্মক ক্রিয়ায় একটা পার্থক্য লেখো। সকর্মক ক্রিয়ায় কর্ম থাকে কিন্তু অকর্মক ক্রিয়ায় কর্ম থাকে না। 9-এরগুলো আমি উত্তর লিখতে পারিনি কারণ জগৎবাড়ি বই থেকে বলা হয়েছে। জগৎবাড়ি বই আমি একটা স্কুলে পাইনি, তো আমার কাছে বইটাও নেই, আমি তো উত্তরটা করতে পারিনি।
তোমরা এটা তোমাদের টিচারের কাছ থেকে করে নিও একটু। 10-এর দুটো চিঠি দিয়েছে। একটা হচ্ছে বলেছে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা জানিয়ে সংক্ষেপে বন্ধুকে একটা পত্র লেখো, অথবা গরমের ছুটি কেমন কাটলে তা জানিয়ে দাদাকে পত্র লেখো। প্রথমে বিদ্যালয়ের অনুষ্ঠানের কথা জানিয়ে একটা চিঠি। তো এটা আমি একটু সরিয়ে দিই, দাঁড়াও 1 মিনিট। তো প্রথমে নিজের ঠিকানা তারিখ বসিয়ে দিতে হবে ডান দিক করে। এই প্রিয় বন্ধু সুবীর, আশা করি ভালো আছো। গত 15ই আগস্ট আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো। সকাল 9টার সময় পতাকা উত্তোলন হয়। তাতে উপস্থিত ছিলেন আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং অগণিত ছাত্রছাত্রী। প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করেন। এরপর একটি পদযাত্রা বের হয়। সকাল 10টার সময় আমরা আবার বিদ্যালয়ে ফিরে আসি। একটি মঞ্চ তৈরি করে তার উপর একটা নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। নাটক শেষে কয়েকটা গান পরিবেশিত হয়েছিল। আমি নিজেও একটা গান গেয়েছিলাম। এরপর প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আমার বেশ ভালো লেগেছে। তোমারও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমার সঙ্গে শেয়ার করো। আজ এখানে শেষ করছি। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। এটি তোমার প্রিয় বন্ধু শিবম মাহাতো। এখানে বন্ধুর নাম সুবীর চ্যাটার্জি। নিচে প্রচুর তার বন্ধুর বাবার নাম লিখতে হয়। তোমরা এর আগে দেখেছো, সিরিজে আমি বলে দিয়েছিলাম, অ্যাড্রেসটা দিয়েছি। ওকে। আরেকটা চিঠি ছিল গরমের ছুটি কেমন কাটলে তা জানিয়ে দাদাকে পত্র লেখো। ছোট করে নিজের ঠিকানা দিয়ে দিয়েছি। পূজনীয় দাদা, পুজোর পরে প্রথম তোমাকে চিঠি লিখছি। তুমি জানতে চেয়েছিলে আমার পুজোর ছুটি কেমন কেটেছে। এক কথায় বলতে গেলে পুজোর ছুটি আমার ভালোই কেটেছে। তবে এবারে পুজোর ছুটিতে বাবা আমাকে ইলেকট্রিক সাইকেল গিফট করেছেন, যা আমার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তুমি তো জানোই প্রতি বছর মা বাবার সঙ্গে আমি পুজোর সন্ধ্যেবেলা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি। এবছর তার ব্যতিক্রম হয়নি। হাওড়া, কলকাতা, করমতল, ইছাপুর প্রায় সব জায়গায় ঠাকুর আমি দেখেছি। তবে মজা হলো দিনের বেলা আমি ইলেকট্রিক সাইকেল নিয়ে দূর দূরান্তে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। সে কি আনন্দ! গ্রামে গঞ্জে যেখানে পেরেছি সেখানে সাইকেল নিয়ে চলে গিয়েছি। ভীষণ ভীষণ আনন্দ লেগেছে আমার। বলুয়াটি একটি গ্রামে খুব সুন্দর দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম সাইকেলে করে। আসার সময় পথ ভুলে গিয়েছিলাম। একজন পুলিশ কাকু আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। যাই হোক, দুর্গাপুজো এবছর আমার ব্যাপক কেটেছে। আজকে এখানেই শেষ করছি। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। এখানে 2-3টা ভুল হয়েছে। যেমন এখানে দাঁড়িয়ে হবে একটা, এগিয়েছিলাম, এখানটা দাঁড়িয়ে হবে একটা ফুল স্টপ। আচ্ছা, আরেকটা আছে, এই যে শেষ করছি, এখানে দাঁড়িয়ে হওয়ার কথা। ঠিক আছে, এই ওকে। এবার দাদার নাম দিয়েছি এখানে রাজ মাহাতো, 12 রামকৃষ্ণ মিশন বয়েজ হোস্টেল, রওহরা, কলকাতা 753। মানে দাদা থাকে অত হোস্টেলে পড়াশোনা করছে, ওখানে চিঠিটা লেখা হয়েছে। ওকে। এবার আছে যে কোনো একটা বিষয় অনুচ্ছেদ রচনা। তো আমি সবকটাই লিখে দিয়েছি। প্রথম হচ্ছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভবনচন্দ্র বসু এবং মা বামাসুন্দরী দেবী। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। ক্ষুদ্র বেতার তরঙ্গ নিয়ে কাজ করে তিনি সাফল্য লাভ করেন। বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা জগদীশচন্দ্র প্রকাশ করেন যে গাছে প্রাণ আছে, তারা উদ্দীপনায় সাড়া দেয়। বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য জগদীশচন্দ্র 1916 সালে নাইটহুড উপাধি লাভ করেন। 1920 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। বৈজ্ঞানিক গবেষণার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তার লেখা অব্যক্ত গ্রন্থটি বাংলা সাহিত্যের সম্পদ। তিনি ভারতকে বিজ্ঞান জগতে মর্যাদার আসন দান করেন। 1937 খ্রিস্টাব্দে মহান বিজ্ঞানী জীবনাবসান হয়, মানে তার মৃত্যু হয়। এরপর হচ্ছে বাংলার উৎসব। একটা কথা প্রায় শোনা যায়, বাংলায় 12 মাসে 13 পার্বণ। যদিও তা 13 পার্বণ বা উৎসব মোটেও নয়। বাঙালি তাদের উৎসবে সবাইকে যোগ দিতে আহ্বান জানায়। তাদের মহান কথাটি মনে প্রাণে মেনে চলে। ধর্ম যার যার, বাংলার উৎসব হলো সবার। বাংলাতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণে উৎসব পালন করা হয়ে থাকে। সমগ্র বাংলা উৎসবগুলিকে কিছু ভাগে ভাগ করা হয়, যেমন সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব প্রভৃতি।
সামাজিক উৎসব হলো সমাজে কিছু বা অনেক মানুষকে নিয়ে অনুষ্ঠিত হয় এমন উৎসব, যেমন বাঙালির বিয়েবাড়ি, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা। জাতীয় উৎসবগুলো হলো প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, রাখি বন্ধন, হোলি উৎসব ইত্যাদি। মানুষ হলো সামাজিক জীব। সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, আবার আর্থিকভাবে বিভিন্ন মাপকাঠির মানুষ বাস করে। বাংলা উৎসব হলো একটি সেই জাদুমন্ত্র যা সমাজের সব মানুষকে একটি নিবিড় আত্মীয়তার যোগসূত্রে আবদ্ধ করে রাখতে সাহায্য করে। তাই আমরা বাংলা উৎসবগুলোকে পালন করব আমার জন্য, তোমার জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। কথায় আছে, স্বাস্থ্যই সম্পদ। যদি শরীর সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই উৎসাহ পাওয়া যায় না, মনে ভালো থাকে না। আর এই স্বাস্থ্য গঠনের সঙ্গে খেলাধুলার নিবিড় যোগ রয়েছে। খেলাধুলা শিশুদের তথা কিশোরদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। চরিত্র গঠন থেকে শুরু করে ব্যক্তিগত এবং সামাজিক গুণাবলীর বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে খেলাধুলাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাধুলার চর্চা একদিকে যেমন শরীরকে সতেজ করে রেখে পঠন পাঠনে আগ্রহ বাড়ায়, অন্যদিকে সহযোগিতা, ঐক্যবদ্ধতা, দলবদ্ধতা, নেতৃত্বদান প্রভৃতি গুণের বিকাশে সাহায্য করে। আমাদের দেশে বিদ্যালয়ের পাঠ্যক্রমে খেলাধুলার পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে যেসব খেলাধুলা চালু আছে সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, হাডুডু প্রভৃতি। ফুটবলেই আমার আগ্রহ সবচেয়ে বেশি। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে আমি অংশ নিই এবং পুরস্কারও পাই। পড়াশোনার মতো খেলাধুলা আমার ভীষণ প্রিয়। এটা হয়ে গেল। এরপর করবো আমরা 16 নম্বর স্কুল এবং এটাই হবে শেষ স্কুল। ওটা আমি আগামী দিনে কালকে ছেড়ে দেবো 16 নম্বর স্কুলটা।